রাতে ডিনার শেষ করে শিখা নিজের রুমে বসে ফেসবুকিং করছে। এমন সময় আবৃতি তার রুমে আসে। আবৃতিকে দেখে শিখা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি হঠাৎ আমার রুমে কিছু লাগবে আবৃতি ম্যাম? কিছু লাগলে আমাকে কল করতে পারতেন, আমি দিয়ে আসতাম আপনার রুমে। আপনাকে শুধু শুধু কষ্ট করে এইখানে আসতে হতো না। আমি খুব খারাপ তাই না রে শিখা? বড় বোন হচ্ছে মায়ের মতো, মায়ের পরে যদি কেউ আপন হয়ে থাকে সেটা হচ্ছে বড় বোন। বড় বোন থাকা ভাগ্যের ব্যাপার, তারা ভালোবাসা পাওয়ার যোগ্য, ঘৃণার নয়। আমাকে তুই খুব ঘৃণা করিস তাই না? তোর থেকে এমন উত্তর আমি কখনো আশা করিনি। শুনে অনেক ভালো লাগলো আমার। আগামীকাল আমার ফ্রেন্ড বন্যের জন্মদিন। সব ফ্রেন্ডদের ইনভাইট করেছে, তোকেও নিয়ে যেতে বলেছে। চল, গেলে তোর ভালো লাগবে। আপনার ফ্রেন্ডের জন্মদিন, সেখানে আমি গিয়ে কি করব? তাছাড়া বড় আব্বু এমনিতেই আমার উপর রেগে আছে, আমাকে কি যেতে দিবে? পাপাকে রাজি করানোর দায়িত্ব আমার, এটা তুই আমার উপর ছেড়ে দে। আমি তোকে নিয়ে যেতে চাইলে পাপা অবশ্যই যেতে দিবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন অবশ্যই যাব। আবৃতি শিক্ষার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, প্যাকেট খুলে দেখ, তোর পছন্দ হয় নাকি। কি আছে প্যাকেটের মধ্যে? একটা শাড়ি। আমরা সবাই শাড়ি পরে যাব, তাই তোর জন্য একটা শাড়ি। আমরা সবাই শাড়ি পরে যাব, তাই তোর জন্য একটা নিয়েছি। পছন্দ হয়েছে তোর? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কখন যেতে হবে? রাত 12টায় বন্যের ফ্যামিলির সবাই মিলে একবার কেক কাটবে। দুপুরে পার্টির আয়োজন করেছে, তখন ফ্রেন্ডদের সাথে আবার কেক কাটবে। আমাদের একটু সকাল সকাল যেতে হবে। সব ফ্রেন্ড মিলে বন্যর জন্য একটা সারপ্রাইজের প্ল্যান করেছি। তুই সকাল সকাল রেডি হয়ে থাকিস। ঠিক আছে। ওকে, গুড নাইট। বলে আবৃতির দরজার দিকে পা বাড়ানোর আগেই গাড়ির হর্ন শুনতে পেল। আবৃতি ফিরে এসে শিক্ষাকে বলল, মনে হয় ভাইয়া এসেছে, গিয়ে একটু দরজা খুলে খাবারটা দিয়ে আয় তো। আপনার ভাইয়ের সামনে যেতে আমার ভালো লাগে না, সব সময় আমাকে সন্দেহ করে। আমি যাচ্ছি না। বড় আম্মু বা সাথী দরজা খুলে খাবার দিবে তাকে। মাফ করবেন আমাকে, আমি আপনার কথা রাখতে পারলাম না। মম মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছে, সাথীর নাকি শরীর খারাপ করছে, তাই সাথীও ঘুমিয়ে পড়েছে। আর তুই তো দেখতেই পাচ্ছিস আমি মুখে ব্ল্যাক মাস্ক লাগিয়েছি। এই অবস্থায় ভাইয়ের সামনে গেলে নিশ্চয়ই আমাকে 2 ঘা দিয়ে দিবে। তুই যা না একটু। সরি ম্যাম। আমি বুঝতে পারছি না তোর যেতে সমস্যা কোথায়। ভাইয়া বাঘ ভাল্লুক নয় যে তোকে খেয়ে ফেলবে। ঠিক আছে, তোর যাওয়ার লাগবে না, আমি ফ্রেশ হয়ে তারপর যাচ্ছি। আপনার মুখ ধুতে হবে না ম্যাম, আমি যাচ্ছি। শিখা নিচে এসে দরজা খুলে দেখে সাহিত্য হাতে একটা গিফট বক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কপালে মৃদু মৃদু ঘাম জমা হয়েছে। শিক্ষাকে দেখে সাহিত্য বলল, সবাই কি ঘুমিয়ে পড়েছে? তুই দরজা খুলে দিলি যে? হ্যাঁ, সবাই ঘুমিয়ে পড়েছে। তুই বুঝি আমার ফেরার অপেক্ষা ছিলি, যেমনটা বাড়ির বউ বরের জন্য করে থাকে। তুই এবার মনে মনে আমাকে বর হতে শুরু করিস না তো শিক্ষা? আমার বইয়ে গেছে আপনাকে আমার বর ভাবতে। দেখতে তো পাচ্ছি না ঘুমিয়ে এত রাত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করে রয়েছিস। যাই হোক, অপেক্ষা যখন করেছিস, এখন বাড়ির বউয়ের মতো তোর ওড়না দিয়ে আমার কপালের ঘাম মুছে দেন। এসব আজাইরা কাজ করার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আপনার যদি খাবার খেতে হয় তাড়াতাড়ি খেতে হবে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাব। ঠিক আছে, আমি ফ্রেশ হতে যাচ্ছি। প্রায় 20 মিনিট পরে শিক্ষা সাহিত্য রুমে খাবার নিয়ে এসে দেখে সাহিত্য ল্যাপটপে কাজ করছে। শিখা খাবার রেখে চলে যাওয়ার জন্য পা বাড়ানোর আগে সাহিত্য বলে উঠল, এত দেরি হলো কেন? খাবারের মধ্যে আবার বিষ মিশিয়ে দিস না তো? তেমন আমি তো চরম শত্রুকে শেষ করবার জন্য এমনটা করতেও পারিস। শিখা কোনো উত্তর না দিয়ে বেসিন থেকে হাত ধুয়ে এসে ভাত মেখে এক লোকমা খাবার খেয়ে বলল, এই যে দেখুন মিস্টার সাহিত্য, আমি আপনার প্লেট থেকে খাবার খাচ্ছি। আমি যখন মরিনি, তাহলে আপনিও নিঃসন্দেহে এই খাবার খেতে পারেন। আমি শিওর আপনিও মরবেন না। তুই তো আমার খাবার খেয়ে এটো করে দিলি, আমি কি তোর এটো খাবো? না না,
আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য নতুন করে খাবার নিয়ে আসছি। তার কোনো প্রয়োজন নেই। তুই খুব ভালো করে জানিস আমি খাবার, তুই যখন খাবার মেখেছিস তুই নিজে আমাকে খাই। তাছাড়া এখন থেকে আমাকে রোজ খাই দিয়ে অভ্যাস করে নে, ভবিষ্যতে তোর কাজে লাগবে। বড় আব্বু আমাকে খুব ভালোবাসে। বড় আব্বু নিশ্চয়ই প্রথমবারের মতো দ্বিতীয়বারও একই ভুল করবে না। ভবিষ্যতে নিশ্চয়ই আমি কোনো লুলাকে বিয়ে করব না যে তাকে আমার খাইয়ে দিতে হবে। লৌলাও তোর কপালে জুটবে কিনা সন্দেহ। সবশেষে সাহিত্য শেখদারের গলায় চলতে হবে তোর। পরক্ষণে সাহিত্য মনে মনে বলল, তুই একটা ক্রিমিনাল, খুনি। আর কোনো ছেলে চাইবে না একটা খুনিকে তার জীবনসঙ্গী করতে। আমার ধারণা যদি সঠিক হয় এসব খুনের পেছনে তোর হাত রয়েছে। এখন শুধুমাত্র প্রমাণ সংগ্রহ করার অপেক্ষা আছে। প্রমাণ হাতে পাওয়া মাত্রই তোর খেলা শেষ হয়ে যাবে। আমি নিজে তোকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাব। একজন সিআইডি অফিসার হিসেবে ক্রিমিনালকে ধরিয়ে দেওয়া আমার কর্তব্য। সে হোক আমার পরিবার, আমার বা একান্ত আমার নিজের কেউ। কি রে শিখা, হলো তোর? তোকে রাতে কতবার করে বলেছিলাম একটু সকাল সকাল রেডি হোস। 10টা বেজে গেল, এখনো তুই রেডি হতে পারলি না। কি এত সাজিস বলতো? তোর জন্য এমনিতেই ছেলেরা পাগল, আজ আবার তাদেরকে খুন করার স্বাদ জেগেছে নাকি তোর? খুন করা আমার পেশা নয়, খুন তো করতেই হবে। হোয়াইট। শিক্ষা আবৃত্তির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, মাশাল্লাহ, তোর জেল্লা আমায় ঘায়েল করেছে। আপনি এমনিতেই সুন্দরী, আর মেরুন রঙের শাড়িতে আরও সুন্দর লাগছে। আমি নিজেই আপনার উপর ক্রাশ খেয়েছি। না জানি আপনার ফ্রেন্ডের কি হাল হবে আজকে। আবৃত্তি বিড়বিড় করে বলল, যার জন্য সেজেছি সে তো আর আমার দিকে ভুলেও তাকাবে না। তার নজর তো অন্যদিকে। তবুও বেহাইয়া মন মানতে চাইলো না, তার জন্য নিজেকে সাজিয়ে তুললাম। বিড়বিড় করে কি বলছেন আপনি? তুই তো এখনো রেডি হসনি, কিন্তু আমার তো এখনই পিয়ার বাসা যেতে হবে। পিয়া ফোন করেছিল, ওর মা বাবা নাকি গ্রামে গিয়েছে। ওর কোন চাচা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তাকে দেখতে ওর মা বাবা গিয়েছে। পিয়া শাড়ি পরতে পারে না, আন্টি ওকে শাড়ি পরিয়ে দেয়। এখন তো আন্টিও নেই, তাই আমাকে যেতে হবে। তুই এক কাজ কর, তুই আস্তে আস্তে রেডি হ, আমি পাপাকে বলে যাচ্ছি। আর ফোন দিলে পাপা তোকে বাসটিতে নামিয়ে ড্রপ করে দিবে। আমি ফোন দিলে পাপা তোকে বাসের সামনে ড্রপ করে দিবে। আমি আর প্রিয়া বাসের সামনে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। সাবধানে আসিস সুন্দরী, দেখিস আবার কেউ কিডন্যাপ করে না নিয়ে যায়। বলে হো হো করে হেসে প্রিয়ার বাসায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আবৃত্তি। মন্ত্রীর বাড়ি জাঁকজমকভাবে সাজানো হয়েছে। তার একমাত্র ছেলে বর্ণ মির্জার জন্মদিন বলে কথা। কিছুদিন আগে ধুমধাম করে মেয়ের জন্মদিন পালন করেছেন, তাই ছেলের জন্মদিনেও কোনো ত্রুটি রাখতে চান না মন্ত্রীমশাই। ইতিমধ্যে সিআইডির পুরো টিম এসে উপস্থিত হয়েছে মন্ত্রীর বাড়িতে। বর্ণ নিজের রুম থেকে বেরিয়ে এদিকে ওদিক তাকিয়ে তার কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে চলছে। যদিও ঠিক রাত 12টায় তার বোনের উঠোন জোরে থাকা ব্যক্তি তাকে উইশ করেছে, তবুও তার মন মানতে চাইছে না। বর্ণের চোখে তৃষ্ণা জেগেছে তার প্রিয়সীকে দেখার। মূলত তাকে ভালোবাসার কথা জানতে আর পরিবারের সবার সাথে তার ভালোবাসার মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই তার এই আয়োজন। বর্ণ সাহিত্যকে দেখে এগিয়ে এসে হ্যান্ডশেক করে আবৃত্তির কথা জিজ্ঞেস করতে যাবে, তার আগেই সাহিত্যর ফোন বেজে ওঠে। সাহিত্য দেখে আননোন নাম্বার থেকে কল এসেছে। সাহিত্য কল রিসিভ করার সাথেই ওই পাশ থেকে বলে, আপনি কি সিআইডি অফিসার সাহিত্য শিকদার বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি কে সেটা না জানলেও চলবে। আপনার বোন আবৃত্তি কিডন্যাপ হয়েছে, কয়েকটা গুন্ডা তাকে গাড়িতে করে নিয়ে গেছে। আবৃত কিডন্যাপ হয়েছে শুনে সাহিত্যর ফোন নিচে পড়ে যায়। বোনকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে, কখনো আবৃত্তির গায়ে একটা টোকাও লাগতে দেয়নি সে। সাহিত্য হুঙ্কার দিয়ে বলল, কার এত বড় কলিজা সিআইডি অফিসার সাহিত্য শেখদারের বোনকে কিডন্যাপ করে? আমার জানার মতো আবৃত্তি কারোর সাথে কোনো প্রকার শত্রুতা নেই। একমাত্র শিক্ষাকে আবৃত্তি দু চোখে সহ্য করতে পারে না। তবে কি শিক্ষা আবৃত্তির উপর প্রতিশোধ নিতে আবৃত্তিকে কিডন্যাপ করিয়েছে? শিক্ষা আবৃত্তির দেওয়া রয়্যাল ব্লু কালারের শাড়িটা পরেছে, চোখে দিয়েছে হালকা কাজল, ঠোঁটে খয়েরি লিপস্টিক, লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। মোটামুটি শিক্ষা সাজ কমপ্লিট করেছে।
তখনই শিখা আয়নাতে দেখে তার কানের দুল পরা হয়নি। শিখা কোন দুল জোড়া পরবে ভাবতে ভাবতে তার চোখ যায় রাতে সাহিত্যর দেওয়া সেই গিফট বক্সের দিকে। গতরাতে সাহিত্যর খাওয়া শেষ হলে শিখা যখন তার রুম থেকে বেরোবে, তখন সাহিত্য শিখার হাতে গিফট বক্স দিয়ে বলে, এতে তোর জন্য শিখা, তোকে তো কখনো কিছু দিতে পারিনি, তাই আমার পক্ষ থেকে তোর জন্য এই ছোট্ট উপহার। কি আছে এর মধ্যে? আমি নিজে পছন্দ করে তোর জন্য কিনেছি। তোর কাছে একটা অনুরোধ, এই ইয়াররিং জোড়া সবসময় কানে পরে আমার ভালো লাগবে। ঠিক আছে। শিখা কি মনে করে সাহিত্যর দেওয়া ইয়াররিং জোড়া পরে। বেশ সুন্দর লাগছে তাকে দেখতে। হয়তো ইয়াররিং জোড়া তার সাজ পরিপূর্ণ করে দিয়েছে। শিখা সবে রুম থেকে বের হতে যাবে, তখনই দেখে আবৃত্তি ভিডিও কল করেছে। শিখা খুশি মনে কল রিসিভ করে চমকে ওঠে। শিখার সামনে ভেসে ওঠে পরিচিত একটা মুখ। শিখা অবাক হয়ে জিজ্ঞেস করে, আবৃত্তি আপুর ফোন তোর কাছে কেন দিগন্ত আগরওয়াল? আবৃত্তি আপুর সাথে কি করছিস তুই? উত্তর দিচ্ছিস না কেন? তোমাকে যা লাগছে না সুন্দরী, গাড়িতে দারুণ হট লাগছে তোমাকে। নিজেকে কন্ট্রোল করা দায় হয়ে যাচ্ছে আমার। আমার রূপের আগুনে ঝলসে যাচ্ছে আমি সুন্দরী। তোর ননস্টপ বকবক যদি বন্ধ না করিস, ট্রাস্ট মি, আমি তোর জিপ টেনে ছিঁড়ে দিব। তোকে আমি কিছু জিজ্ঞেস করেছি? আবৃত্তি আপুর ফোন তোর কাছে কেন? আবৃত্তি আপুর সাথে নিশ্চয়ই খারাপ কিছু করেছিস, তাই না? তবে খারাপ কিছু করিনি, তুমি বলতেই কতক্ষণ। দেখতে চাও আবৃত্তি ডার্লিং কোথায়? দিগন্তর পেছনে ক্যামেরা অন করে দিয়ে বলল, এই যে দেখো। শিখা দেখতে পেল আবৃত্তিকে কোনো একটা পরিত্যক্ত রুমের চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে মুখের মধ্যে কাপড়ের দলা পাকিয়ে দেওয়া হয়েছে, যাতে চিৎকার করতে না পারে। আবৃত্তির চুলগুলো এলোমেলো হয়ে গিয়েছে, চোখের কাজল লেপটে গিয়েছে। অনেক সময় কান্নার ফলে চোখ ফুলে উঠেছে, যা দেখে শিখার কলিজা মোচড় দিয়ে উঠল। শিখা চিৎকার করে বলল, তুই কি আদৌ কোনো মানুষ? আমার মনে হয় না তুই কোনো মানুষ। তুই একটা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। কিপ ইউর ভয়েস ডাউন বেবি। জানুয়ারির মতো এখনো কিছু করিনি, তবে করবো। ভুলেও আবৃত্তি আপুর দিকে হাত বাড়ানোর চেষ্টা করবি না। আমি এক্ষুনি সিআইডি কে জানাচ্ছি। আই হ্যাভ টু ইনফর্ম সিআইডি। সিআইডি কে জানানোর মতো ভুল করো না বেবি, এর ফল ভালো হবে না। জানো তো, আমি আবৃত্তি বেবিকে কিডন্যাপ করতে চাইনি। ইনফ্যাক্ট তোমাকে দেখার পরে ওর প্রতি আমার কোনো ইন্টারেস্টই কাজ করছে না। আমার শিকার তো তুমি। আই নিড ইউ ব্যাডলি বেবি। কিন্তু আমি জানতাম এত সহজে আমি তোমার নাগাল পাবো না, তাই তো আবৃত্তি বেবিকে দাবার গুটি হিসাবে ব্যবহার করেছি। আমি জানতাম আবৃত্তির ডাকে তুমি ঠিকই ছুটে আসবে। এখন তুমি যদি আমার খাঁচায় ধরা দাও, আমি নিজেই আবৃত্তি বেবিকে ছেড়ে দিব। অন্যথায় কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। আবৃত্তির মুখে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল দিগন্ত। আবৃত্তির গোঙানি শুনে দিগন্ত বলল, তুমি কিছু বলতে চাও বেবি? ওকে বলো। বলে আবৃত্তির মুখ থেকে কাপড় সরিয়ে দিল দিগন্ত। মুখের মধ্যে থেকে কাপড় সরিয়ে দিলে আবৃত্তি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, তুই আসবি না শিখা? এই বদমাস তোকে আস্ত রাখবে না, তোকে খুবলে খুবলে খাবে। আমি নিজের জন্য তোকে বিপদে ফেলতে পারি না শিখা। আমি যা হয়, আমার যা হয় হোক, তুই এই জানোয়ারের কথা শুনবি না, আসবি না তুই এইখানে। আমি থাকতে আপনার কিচ্ছু হবে না আবৃত্তি ম্যাম। ডোন্ট টেক এ টেনশন, আই এম কামিং। বলে ফোন কেটে দেয় শিখা। শিখার রুম থেকে বেরিয়ে দেখে সাদ্দাম শিকদার, অন্তরা, জাকিয়া, জেসমিন সবাই ড্রয়িং রুমে বসে রয়েছে। শিখা মনে মনে বলল, আমি তো কাউকে এই বিষয়ে জানাতে পারবো না। যা করার আমার একার করতে হবে। কিন্তু আমি বাড়ির বাইরে যাব কি করে? শিখাকে নিচে নামতে দেখে সাদ্দাম শিকদার এগিয়ে এসে বলল, তুই তো রেডি হয়ে গেছিস। আবৃত্তি বলছিল আমাকে কল করলে আমি যেন তোকে ভার্সিটির সামনে ড্রপ করে দিয়ে আসি, কিন্তু মেয়েটা এখনো কল করেনি। মাত্রই আমি কল করেছিলাম, ফোন বন্ধ বলছে। আসলে বড় আব্বু, আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, আমার যেতে ইচ্ছে করছে না। আমি উপরে গিয়ে বিশ্রাম নিচ্ছি। তুমি তোমার কাজে চলে যাও। ঠিক আছে, তাহলে উপরে গিয়ে চেঞ্জ করে মাথা ব্যথার ওষুধ খেয়ে নে। ঠিক আছে। বলে শিখা উপরে এসে শাড়ি পাল্টে আলমারি থেকে একটা জিন্স আর কামিজ পরে নিল।
সাথে কামিজের উপরের একটা কোটে পরে গলায় ওড়না ঝুলিয়ে বেলকনির দরজা খুলে ওপর থেকে সতর্কতার সাথে পাইপ দিয়ে নিচে নেমে দিগন্তের দেওয়া লোকেশনে ছুটতে লাগলো। বর্ণ সাহিত্যর কাছে এসে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম স্যার? No dear, everything is okay. But now I have to leave. Enjoy yourself. কিন্তু কেন স্যার, এখনো পার্টি শুরু হলো না, আর আপনি এভাবে চলে যাবেন? আমার একটা জরুরি কাজ পড়ে গিয়েছে, আমাকে যেতে হবে। তুমি প্লিজ কিছু মনে করো না বর্ণ। সাহিত্যর চলে যাওয়া দেখে নির্জন এগিয়ে এসে বলল, কি রে শালা, কি হয়েছে? কোথায় যাচ্ছিস তুই? আব্রুতিকে পাওয়া যাচ্ছে না, কে আব্রুতিকে কিডন্যাপ করেছে। হোয়াট? তুই এই ব্যাপারে কাউকে কিছু বলিস না, আব্রুতির মৎস্যপনের ব্যাপার। ডোন্ট ওয়ারি, এই চিনেছিস তুই আমাকে? তোর বোন মানে আমারও বোন। চল আমিও যাচ্ছি তোর সাথে। না না, তুই এখানেই থাক, আমি দেখছি ব্যাপারটা, প্রয়োজনে তোকে কল করব। ওকে। সাহিত্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় এসে কাজের মেয়ে সাথীকে দেখে জিজ্ঞেস করে, শিক্ষা কোথায় জানিস কিছু? হ জানি, শিক্ষা আফা আবৃত্তি আফার লগে কনে জানি জাতি চাইছিল, কিন্তু হঠাৎ করে আপার নাকি মাথা ঘুরে পিছনে চলে গেছিল। আই মিন মাথা ঘুরছিল, তাই আর শিক্ষা আফায় কোথাও যায়নি। তবে আবৃত্তি আফায় 10টা নাগাদ বাড়ি থেকে বাহির হয়ে গেছে। আপনি 2 মিনিট খাড়ান, আমি 5 মিনিটে শিক্ষা আফারে নিজে লইয়া আইতেছি। থাক, তোর 2 মিনিটে গিয়ে 5 মিনিট আসার কোনো প্রয়োজন নেই, আমি নিজেকে দেখছি। সাহিত্য শিক্ষার রুমে এসে দেখে বিছানার উপর চাদর মুড়ি দিয়ে কেউ শুয়ে রয়েছে। সাহিত্য চাদর উঠিয়ে দেখে কোলবালিশের গায়ে চাদর দিয়ে রাখা হয়েছে, সবাইকে বোকা বানানোর জন্য। সবাই যাতে এটাই মনে করে সে অসুস্থ, তাই চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছে। সাহিত্য সব জায়গায় শিখাকে খোঁজে, কিন্তু শিক্ষা কোথাও নেই। পরক্ষণে সাহিত্যর চোখ যায় ব্যালকনির দরজার দিকে। ব্যালকনির দরজা খোলা রয়েছে। সাহিত্য ভাবে, তার মানে শিক্ষা বেলকনির দরজা দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু শিক্ষা তো উঁচু থেকে নামলো কিভাবে? সাহিত্য মাথা ধরে বিছানায় বসে পড়ে। হঠাৎ তার মনে পড়ে গত রাতে শিখাকে দেওয়া ইয়াররিংয়ের কথা, যার মধ্যে সে একটা চিপ লাগিয়ে দিয়েছিল, যাতে খুব সহজে শিখা কোথায় কোথায় যায় সেটা জানতে পারে। সাহিত্য আর দেরি না করে শিখার লোকেশন ট্র্যাক করে, দেখে তাদের বাড়ির পেছনে শিখার লোকেশন দেখাচ্ছে। সাহিত্য দরজায় লাথি দিয়ে বলল, ও শিট, তার মানে শিক্ষা হতে জেনে গিয়েছে আমি ইয়ারিংয়ের মধ্যে চিপ লাগিয়ে দিয়েছি, আর শিক্ষা ইচ্ছা করে চিপ লাগানো ইয়ারিং বাড়ির পিছনে ফেলে রেখে গেছে। কিন্তু কেন, কি করতে চাইছে শিক্ষা? প্লিজ ভাইয়া, আমার এত বড় সর্বনাশ করো না। আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, না তোমার সাথে আমার কোনো শত্রুতা আছে। প্লিজ ভাইয়া, আমি তোমার বোনের মতো। একটা বোন তার ভাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ করছে, তাকে ছেড়ে দাও প্লিজ। বোনের অনুরোধ, এটা রাখার চেষ্টা করো। আমার হাত পায়ের বাঁধন খুলে দাও, খুব কষ্ট হচ্ছে আমার। সবাইকে যদি মা বোনের নজরে দেখি, আরে তাহলে বউয়ের নজরে কাকে দেখবো বলো তো? ইনফ্যাক্ট তোমার প্রতি এখন আমার কোনো ফিলিংসই আসে না, কিন্তু কি আর করার বলো, দুধের স্বাদ ঘোলে মিটাতে হচ্ছে। বলে আবৃতির শাড়ির আঁচলে হাত দেওয়ার আগে কেউ একজন তার কাঁধে টোকা দেয়। এহেন কাজে সে বিরক্ত হয়ে বলল, তবে কে রে তুই? ধরে নে তোর আম্মা যান, কারণ এই শিক্ষার হাতের কেলানি যে একবার খেয়েছে, ট্রাস্ট মি, সে আমার চোখের দিকে তাকানো দূরের থাক, আমাকে আম্মা বলে সম্বোধন করেছে। আর আজকের পর থেকে আমার ছেলের তালিকায় আরও একটা নাম যুক্ত হবে। তোকে আমি আগেই বলেছিলাম মেয়েদের দুর্বল ভাবিস না, কিন্তু তুই তো তাদের শুধু দুর্বল না, তাদের ভোগ্য পণ্য মনে করিস। দিগন্ত শিখার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলল, তোমার মতো আর কত রূপ দেখতে বাকি আছে বলো তো সুন্দরী? ওকে সব রূপে দেখে নিয়েছি, শুধুমাত্র অবশ্য তুমি চাইলে এক্ষুনি। বাকিটা বলার আগেই শিক্ষা দিগন্তের নাক বরাবর ঘুষি মেরে দেয়, যার ফলে দিগন্ত ছিটকে গিয়ে নিচে পড়ে। দিগন্তকে আঘাত করার ফলে তার ক্ষোভ আরও বেড়ে যায়।
তৎক্ষণাৎ সে ফোন করে তার গ্যাংয়ের 4 থেকে 5টা লোক নিয়ে আসে, যা দেখে একটু ভড়কে যায় না শিক্ষা, বরং কোনো প্রকার অস্ত্রের সাহায্য ছাড়া হাত ও পায়ের সাহায্য নিয়ে একটার পর একটা মানুষরূপী পশুকে কুপোকাত করে দিচ্ছে। শিখাকে এই রূপে দেখে আশ্চর্য হয়ে যায় আবৃতি। তার এই রূপ সম্পর্কে অবগত নয় সে। আবৃতি বিড়বিড় করে আওড়াতে থাকে, কে এই শিক্ষা? সাহিত্য শিখার রুম সার্চ করে ফোন ছাড়া আর কিছু পেল না। ফোনে কোনো লক দেওয়া নাই, যার কারণে খুব সহজেই শিখার ফোনও সার্চ করতে পারে, কিন্তু তেমন কোনো কাঙ্ক্ষিত তথ্য পায় না। সাহিত্য নির্জনকে কল করার জন্য ফোন বের করে, তখনই দেখে স্ক্রিনে নিতুর নাম থেকে কল এসেছে। সাহিত্য কল রিসিভ করে বলল, ইজ এনিথিং নিউ গোয়িং অন? ইয়েস স্যার। গুড। তোমাকে যে ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে বলেছিলাম, পেয়েছো কি? ইয়েস স্যার, আপনি বলেছিলেন শহরে একজন ছদ্মবেশ ধরে পড়াশোনা করার নামে বিভিন্ন ভার্সিটি, স্কুল, কলেজে ড্রাগস সাপ্লাই করে তরুণ প্রজন্মের ছেলেমেয়েদের ড্রাগস অ্যাডিক্টেড করে তুলেছে। শুধু তাই নয়, সেই ব্যক্তি বড় বড় স্মাগলারদের সাথেও জড়িত রয়েছে। তার ব্যাপারে সমস্ত ইনফরমেশন দিতে বলেছিলেন। যদিও আমি অসুস্থতার জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলাম, কিন্তু আমার খুবই কাছের একজন আমার হয়ে কাজটা করে দিয়েছে। তবে সে কোনো পুলিশ, সিআইডি বা ক্রাইম ব্রাঞ্চের কেউ নয়। তবু তার বুদ্ধি বিচক্ষণতার সঙ্গে আমার হয়ে এই ক্রিমিনালের ব্যাপারে সমস্ত তথ্য জোগাড় করে দিয়েছে। দেখো নিতু, আমি পরে তোমার এই কাছে মানুষের ব্যাপার শুনবো। ইনফ্যাক্ট তাকে আমি স্পেশালভাবে থ্যাঙ্কস জানাবো। এখন আপাতত ক্রিমিনাল ব্যাপারে বলো। স্যার, ছেলেটার আসল নাম বাচ্চু বিল্লা, একজন বড় মাপের রাজনীতিবিদের সন্তান। বয়স খুব একটা বেশি নয়, আনুমানিক 24 থেকে 25, ব্রাইট ফিউচার গড়ার সময়। কিন্তু সে সময়টা পড়াশোনার পেছনে ব্যয় না করে ছেলেটা এসব অকর্মের সাথে যুক্ত হয়ে পড়েছে। তাছাড়া সে একজন ড্রাগস ব্যবসায়ী, স্মাগলারদের সাথে কাজ জড়িত, সাথে একজন প্লে বয়। মেয়েদের প্রেমের জালে ফাঁসিয়ে তাদের জীবন নষ্ট করে সে পৈশাচিক আনন্দ পায়। বাপের টাকা আর ক্ষমতার জোরে এ পর্যন্ত যে কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছে তা সেই জানে। ওর ক্রিমিনাল রেকর্ড চেক করে দেখলাম, ওর নামে মার্ডারের ও অভিযোগ আছে। 2 থেকে 3টা মেয়ে ওর জালে ফেসে গিয়ে সুইসাইড করেছে, যার জন্য তাদের বাবা মা ওই ছেলের নামে কেস করে। অবশ্য পুলিশ ওকে ধরে নিয়েছিল, কিন্তু বেশিক্ষণ থানায় রাখতে পারেনি। তার আগে উকিল এসে ওর জামিন করে নিয়ে গেছে। আমি ওর লোকেশন আপনাকে সেন্ড করছি, আশা করি ওখানে থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই স্যার, ইটস মাই ডিউটি। সাহিত্য কল কেটে দেওয়ার পর শিখার ফোনে একটা ভিডিও আসে, যা দেখে সাহিত্য বলল, ও তাহলে এই ব্যাপার। এক ঢেলে 2 পাখি মরবে আজ। সাহিত্য নির্জনকে সাথে নিয়ে অতি দ্রুত নিতুর দেওয়া লোকেশনে উপস্থিত হয়ে দেখল অলরেডি ফাইটিং চলছে শিক্ষা আর গুন্ডাদের মধ্যে। আবৃতিকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, সে যন্ত্রণায় ছটফট করছে। সাহিত্য গুন্ডাদের থেকে এগিয়ে যেতে গেলে নির্জন তাকে বাধা দিয়ে বলল, থাক না সাহিত্য, শিক্ষার চ্যাপ্টার শিক্ষা নিজেই ক্লোজ করুক, তারপরেরটা না হয় আমরা দেখব। গুন্ডারা এটা দেখুক যে মেয়েরা চাইলে অনেক কিছু করতে পারে। কিন্তু একটা বিষয় আমি বুঝতে পারছি না, শিক্ষা এইভাবে গুন্ডাদের সাথে একা লড়ছে, এটা কিভাবে সম্ভব? আমাদের অফিসার নম্রতা মির্জাও তাকে এখনও এইভাবে কৌশলে ফাইটিং করতে দেখিনি। শিক্ষার মতো একটা মেয়ে আমাদের ডিপার্টমেন্টের জন্য খুবই প্রয়োজন। আমি যতটুকু জানি ড্যাড শিক্ষাকে কুড়িয়ে পেয়েছিল। হয়তো আমাদের বাড়িতে আসার আগেও কোনো চোর ছিল, আর চুরি করে ধরা পড়লে পাবলিক নিশ্চয়ই ছেড়ে কথা বলে না। হতে পারে শিক্ষা যার হয়ে কাজ করতো সে একটু মারপিট শিখেছে, যাতে চুরি করেও বেঁচে ফিরতে পারে। না সাহিত্য, তোর ধারণা ভুল। শিক্ষার শত্রুপক্ষকে আঘাত করার প্রত্যেকটা স্টেপ বলে দিচ্ছে। ও একজন মার্শাল আর্টিস্ট, কারাতে, বক্সিং, অস্ত্র চালাতে পারদর্শী। শিক্ষা কারাতে এমন একটা কৌশল যার মধ্যে। সাহিত্য হাত উঁচু করে নির্জনকে থামিয়ে দিয়ে বলল, আই নো অ্যাবাউট কারাতে। কারাতে একটি আঘাতের কৌশল, যেটি খুশি, লাথি, হাঁটু এবং কোণের আঘাত ও মুক্তহস্ত কৌশল। যেমন ছুরি হস্ত ব্যবহার করে কিছু স্টাইল আঁকড়ে ধরা
আবদ্ধ করা, তাছাড়া এবং অতি গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত শেখানো হয়। কারাতে মূলত খালি হাতে আত্মরক্ষার কৌশল, যেখানে 50% হাতের কাজ ও 50% পায়ের কাজ। আমার জানা মতে সাধারণ কোনো ফ্যামিলির মেয়েরা কারাতে শিখতে পারে না, অনেক বাধা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়। আর সেখানে তুই শিক্ষার কথা কিভাবে বলছিস ভাই? আমার মনে হলো তাই বললাম। ইদানিং তুই মনে হয় শিক্ষাকে নিয়ে একটু বেশি চিন্তা করছিস। সারাক্ষণ শুধু শিক্ষা আর শিক্ষা করে আমার কানের 12টা বাজিয়ে দিয়েছিস। তোর মধ্যে কোথায় ঠিক বুঝতে পারছি না আমি, তুই ঠিক কী করতে চাইছিস বলতো? কিছু না ইয়ার, বাদ দে সেসব কথা। আমরা সবসময় তার কথা বলতে পছন্দ করি, যাকে আমরা পছন্দ করি, ভালোবাসি। বাই এনি চান্স তুই শিক্ষাকে ভালোবাসিস না তো? দেখ সাহিত্য, আমরা এখানে ক্রিমিনাল ধরতে এসেছি। এ কাকে ভালোবাসে সেটা নিয়ে তর্ক বিতর্ক সৃষ্টি করতে নয়। তার থেকে বেটার হবে আমরা আমাদের নিজেদের কাজে ফোকাস করি। ইয়েস, বস। অনেকক্ষণ ধরে চেয়ারের সাথে হাত বেঁধে রাখার কারণে ব্যথায় কুকিয়ে ওঠে আবৃত্তি। শিক্ষার প্রতি তার সমস্ত রাগ অভিমান দূর হয়ে গিয়ে এক আকাশ সমান ভালোবাসার জন্ম নিয়েছে। আবৃত্তি ভাবে বাসায় ফিরে শিক্ষার সাথে তার সম্পর্ক স্বাভাবিক করে নেবে, তাকে তার পরিপূর্ণ মর্যাদা দিবে। মেয়েটাকে চিনতে সে ভুল করেছিল, কিন্তু আর নয়। এখন সময় এসেছে সমস্ত শত্রুতা শেষ করার। আবৃত্তি কাতর চোখে শিখার দিকে তাকিয়ে রয়েছে। শিখা গুন্ডাদের আহত করে নিচে ফেলে দিয়ে আবৃত্তির দিকে এগিয়ে যাওয়ার আগেই কেউ একজন শিখার পেট বরাবর ছুরি চালিয়ে দেয়। শিখা গুন্ডাদের আহত করে নিচে ফেলে দিয়ে আবৃত্তির দিকে এগিয়ে যাওয়ার আগেই কেউ একজন শিখার পেট বরাবর ছুরি চালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে ফোঁটা ফোঁটা রক্ত ফ্লোরে পড়তে থাকে, তবে সেটা শিখার পেট থেকে নয়, সাহিত্যর হাত থেকে। গুন্ডারা যখন শিখার পেট বরাবর ছুরি চালিয়ে দিতে যায়, তার আগে সাহিত্য এসে হাত দিয়ে ছুরি ধরে ফেলে, যার ফলাফল স্বরূপ সাহিত্যের হাত কেটে যায়। সাহিত্য গুন্ডাদের নাক বরাবর ঘুষি দিয়ে নিচে ফেলে দেয়। পরক্ষণেই আবার গুন্ডাদের শার্টের কলার ধরে টেনে তুলে বলল, কি মিস্টার দিগন্ত আগরওয়াল ওরফে বাচ্চুবিল্লা, কি ভেবেছিলে তুই তোর নাম আর ছদ্মবেশ চেঞ্জ করলে সেরি তোকে চিনতে পারবে না? বোকা কোথাকার। তোর বিষয়ে অনেক আগে জানতে পেরেছিলাম, কিন্তু প্রয়োজনীয় তথ্য আর প্রমাণের জন্য তোকে হাত এবার বুঝতে পারবি মেয়েদের প্রেমের জলে ভাসানোর আসল মজা। বাচ্চুবিল্লা ঘাবড়ে গিয়ে বলল, দেখুন স্যার, এখানে যা হয়েছে ভুলে যান। বিনিময়ে আমি আপনাকে অনেক টাকা দিব। সিআইডিতে চাকরি করে মাত্র কয়েকটা তো টাকা পান। আমার কথা মেনে নিলে আমি আপনাকে টাকার পাহাড় বানিয়ে দেবো। বাকি জীবন বউ বাচ্চা নিয়ে হাসি খুশিতে কাটাতে পারবেন। সাহিত্য বাচ্চুবিল্লার গলা চেপে ধরে বলল, হাউ ডেয়ার ইউ! তোর সাহস হলো কি করে সেট অফিসারকে টাকা অফার করার? অনেক টাকার মালিক তুই, তাই না? কিন্তু এবার এই টাকা তোকে বাঁচাতে পারবে না। ফাঁসির দড়িতে ঝুলতে হবে তোর। তোর বিরুদ্ধে একটা নয়, হাজারটা প্রমাণ রয়েছে। তুই একজন ট্রাক ব্যবসায়ী, স্মাগলারদের সাথে জড়িত। তোর জন্য হাজার হাজার মেয়ের জীবন নষ্ট হয়েছে। এছাড়াও কিডন্যাপিংয়ের কাজও করেছিস, সিআইডি অফিসারকে টাকার লোভ দেখিয়েছিস। এরকম আরো হাজারটা রেকর্ড আছে তোর। তোর তো মরার সময় এসে গেছে। প্রথম জেলে পচে মরবি, তারপর ফাঁসির দড়িতে। পৃথিবীতে এমন কোনো জেল তৈরি হয়নি যেখানে এই বাচ্চু মোল্লাকে আটকে রাখতে পারবে। তার থেকে বরং সবকিছু ভুলে যাওয়াই আপনার জন্য মঙ্গল, আর আমার জন্য ভালো। বুঝলেন স্যার? সাহিত্য বাচ্চুবিল্লার হাত পেছনে মুচড়ে দিয়ে বলল, কি ভুলে যেতে বলছিস তুই? হ্যাঁ, তুই জানিস কার দিকে হাত বাড়িয়েছিস? তুই সিআইডি অফিসের সাহিত্য শিকদারের বোনের দিকে হাত বাড়িয়েছিস। যে বোনের গায়ে আমি একটা আচরও রাখতে দিই না, তুই তাকে আঘাত করেছিস। তোর এই হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। অবস্থা বেগতিক দেখে নির্জন এসে সাহিত্যকে ছাড়িয়ে বলল, কি করছিস সাহিত্য? ও তো এখানেই মরে যাবে। তাহলে ওর জন্য যে ফাঁসির দড়ি অপেক্ষা করছে তার কি হবে? ছেড়ে দে ভাই। এদের সব কটাকে নিয়ে যা নির্জন। এবার আমিও দেখব তোর বাপের টাকা কিভাবে তোর ফাঁসি হওয়া থেকে আটকাতে পারে। শিখা এসে আবৃত্তির হাত পায়ের বাঁধন খুলে দিয়ে বলল, আপনি ঠিক আছেন আবৃত্তি ম্যাম? খুব কষ্ট হয়েছে তাই না? আবৃত্তি শিখাকে বুকে টেনে নিয়ে বলল, আমার কথা ছাড় শিখা, তোর এই প্রতিদান আমি কখনো ভুলতে পারবো না। আর যদি তুই ছুটে না আসতি, হয়তো কাল আর আমার মুখ দেখতে পারতি না। প্রেস মিডিয়ায় ছড়িয়ে যেত সিআইডি অফিসারের সাহিত্য শিকদারের বোনের মৃত্যুর খবর। যদিও বাচ্চু বিল্লা আমাকে প্রাণের মারতো না,
কিন্তু আমি নিজেই নিজেকে শেষ করে দিতাম। আমার জন্য ড্যাড ভাইয়ের মুখে চুনকালি লাগতে দিতাম না। তোকে আমি কতভাবে অপমান করেছি, এই নিয়ে তুই আমাকে দুবার বাঁচিয়ে নিলি। এবারও নিজের কথা ভাবলি না শিখা। আমাকে বাঁচাতে এসে নিজের কি হাল করেছিস তুই। হাত দিয়ে রক্ত বের হচ্ছে, জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। তোর কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না শিখা। এসব কথা ছাড়ুন আবৃতি ম্যাম, আমার শরীর খারাপ লাগছে, বাড়ি যাব আমি। আচ্ছা তুই এটা বল, তুই মার্শাল আর্ট কবে, কখন, কোথায় শিখলি? আমি কিছু জানি না। বলেই ফ্লোরে লুটিয়ে পড়ল শিখা। শিখাকে নিচে পড়ে যেতে দেখে নির্জন ছুটে এসে বলল, শিক্ষা, কি হলো তোর? চোখ খোল শিক্ষা। তুই দেখতে পাচ্ছিস শিক্ষা অজ্ঞান হয়ে গেছে, আর অজ্ঞান হওয়া ব্যক্তি নিশ্চয়ই তোর কথা শুনতে পাবে না। দাঁতে দাঁত চেপে বলল সাহিত্য। সাহিত্য, রেগে যাচ্ছিস কেন? শিক্ষা অনেক আঘাত পেয়েছে, একা একা এতগুলো গুন্ডাদের সাথে লড়েছে। আই থিঙ্ক ওকে হসপিটালে বা বাসায় নিয়ে যাওয়া উচিত। এক কাজ কর সাহিত্য, আমি শিক্ষাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তুই ওই বাচ্চু বিল্লাকে নিয়ে যা। শোন নির্জন, এখানে শুধু শিক্ষা নয়, আমার বোনও আছে, আমি এদিকটা দেখছি, তুই ওদেরকে নিয়ে যা। সাহিত্যর কথার বিপরীতে আর কথা বাড়ালো না নির্জন। সে বাচ্চু বিল্লার পুরো গ্যাং নিয়ে ছুটে চলল তার গন্তব্যে। নির্জন যাওয়ার পর আবৃতি সাহিত্যর হাত ধরে বলল, তোর হাত থেকে এত রক্ত পড়ছে, ইস কতখানি কেটে গেছে। বলে আবৃতি শাড়ির আঁচল ছেড়ে সাহিত্যর হাত বেঁধে দিল। আমার কাছে হয়নি বোন, এসবে অভ্যস্ত আমি। তুই শিক্ষার কথা ভাব। শিক্ষাকে হসপিটালে না নিয়ে বরং বাসায় নিয়েছে, বাসায় গিয়ে ডক্টরকে কল করে নেব। না ভাইয়া, শিখাকে এই অবস্থায় বাসায় বা হসপিটালে নিয়ে যাওয়া যাবে না। কেন? অ্যাকচুয়ালি এর আগেও শিখা বাচ্চু বিল্লারের হাত থেকে আমাকে রক্ষা করেছিল, আর ওকে থাপ্পড়ও দিয়েছিল। এই ব্যাপারটা ড্যাডের কানে কিভাবে জানি পৌঁছে যায়। ড্যাড শিখাকে বলেছিল এরপর যদি আবারও শিখা মারপিট করে তাহলে শিখার বাড়ির বাইরে আসা বন্ধ করে দিবে, এমনকি ভার্সিটিতেও আসতে দিবে না। শিখা অনেক করছে আমার জন্য, কিন্তু আমি ওর জন্য কখনো কিছু করতে পারিনি। তাই আমি চাই না আমার জন্য পড়াশোনা বন্ধ হয়ে যাক। এত কিছু হয়ে গেছে আর আমায় কিছু জানানোর প্রয়োজন মনে করলি না তুই? আমি ভয় পেয়ে গিয়েছিলাম ভাইয়া, তোমরা আমাকে ওই ভার্সিটিতে ভর্তি করতে চাওনি। আমি নিজের ইচ্ছেই ভর্তি হয়েছিলাম, তাই কিছু বলতে পারিনি। সরি ভাইয়া। ওকে, বাট শিক্ষাকে নিয়ে কোথায় ওর শরীরের অবস্থা বেশি একটা ভালো না। আমার কাছে একটা আইডিয়া আছে ভাইয়া। এখান থেকে কয়েক কিলো দূরে আমার বান্ধবীর পিয়ার বাসা, আমরা তো পিয়ার বাসাও যেতে পারি। কিন্তু আমি জানি না তুমি কেন যেতে চাইছো না, টেনশন করো না তুমি, আমি সবটা ম্যানেজ করে নিব। তাছাড়া আঙ্কেল আন্টি বাসায় নেই, বাসায় শুধু পিয়া আর ওর বোন পাখি আছে, খুব বেশি সমস্যা হবে না তোমার। ঠিক আছে, চল। বলে সাহিত্য শিখাকে পাজা কোলে করে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। প্রিয়াদের বাসায় পৌঁছাতে তাদের বেশি সময় লাগলো না। সাহিত্য শিখাকে কোলে করে দরজা খোলার জন্য দরজার বাইরে অপেক্ষা করছে। এমন সময় অপরিচিত কেউ একজন দরজা খুলে দিয়ে সাহিত্যকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ সাহিত্য স্যার, আপনি সত্যি বাস্তবে এসেছেন। আপনি তো রোজ রাতে আমার স্বপ্নে আসেন, আমার সাথে গল্প করেন, আর আজ বাস্তবে এসেছেন। আই কান্ট বিলিভ দিস। সাহিত্য স্যার, প্লিজ আপনার সাথে একটা সেলফি তুলি। আমার ফ্রেন্ডসদের দেখে বলবো সাহিত্য স্যার দিলে টানে আমার বাসায় এসে হাজির হয়েছে। আরে বাবু, এটা কি করছো তুমি? এইভাবে কেউ কোমর জড়িয়ে ধরে? আমি বাবু না, আমার নাম পাখি। আর কোমর জড়িয়ে ধরবো না তো কি করব? আপনি তো অনেক লম্বা, তাছাড়া একটা মেয়ে রয়েছে আপনার কোলে, তাই তো বুদ্ধি করে কোমর জড়িয়ে ধরেছি। পরক্ষণে আবার পাখি মন খারাপ করে বলল, আপনার কোলে ওই শাকচুন্নিটা কে? ওকে কোলে নিয়েছেন কেন আপনি? আপনি শুধু আমাকে কোলে নেবেন, আর কাউকে না। কে হয় ওই মেয়েটা আপনার? সাহিত্য আমতা আমতা করে কিছু বলার আগেই আবৃতি বলল, ও শিখা আমার কাজিন। ও আচ্ছা, কাজিন। কথাটা আগে বলবেন না? পাখি কানে হাত দিয়ে বলল, সরি সাহিত্য স্যার। তুমি তো দেখছি অনেক। হ্যাঁ হ্যাঁ জানি, আমি অনেক কিউট, এই জন্য সবাই আমাকে মিষ্টি পাখি বলে ডাকে। জানেন, স্কুলে গেলে কত ছেলে আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে।
কিন্তু আমি কাউকেই পাত্তা দিই না। আমার মনের উঠোন জুড়ে শুধু আপনার বসবাস। এই পাখির কাছে কেউ পাত্তা পাবে না, শুধুমাত্র একজন ছাড়া, আর এই একজন হলেন আপনি। ও আচ্ছা, তাই নাকি? তো তুমি কোন ক্লাসে পড়ো বাবু? সাহিত্য হেসে দিয়ে বলল, অনেক বড় ক্লাসে পড়ি স্যার, ক্লাস 6-এ। ও মাই গড! সাহিত্যর কথা শুনে আবৃত্তি বলল, কামন ভাইয়া, ডিজিটাল যুগের বাচ্চা বলে কথা, এতটুকু স্মার্ট না হলে কি হয় বলো তো? অথচ আমার স্পষ্ট মনে আছে, পাখির মতো বসে মম আমাকে ক্লাসে নিয়ে গিয়ে আমার সাথে বসে থাকতো। মমকে ছাড়া আমি 1 মিনিটও ক্লাসে থাকতাম না। সে কি কান্না জুড়ে দিতাম। সত্যি সেই দিনগুলো খুব মিস করি। আমিও। আবৃত্তি পাখির গাল টেনে প্রিয়ার কথা জিজ্ঞেস করছে। এরই মধ্যে প্রিয়া কিচেন থেকে বলল, হ্যাঁ রে, পাখি কে এসেছে? তুমি এসে দেখে যাও আপু, আমার স্বপ্নের পুরুষ এসেছে। আমি সাহিত্য স্যারকে পছন্দ করি বলে তুমি সবসময় আমাকে গালমন্দ করো, কিন্তু দেখো সে আজ নিজে থেকে আমাকে দেখতে চলে এসেছে। প্রিয়া এসে দরজায় সাহিত্য আর আবৃত্তিকে দেখে পাখির চুল টেনে দিয়ে বলল, গাদা কোথাকার, ওদেরকে ভিতরে আসতে না দিয়ে গল্প জুড়ে দিয়েছিস। তোকে কতবার বলেছি, কোনো মেহমান আসলে আগে তাকে ভিতরে নিয়ে বসতে দিতে হয়। ওহ প্রিয়া, শুধু শুধু বাচ্চা মেয়েটাকে বকছিস কেন? তুই পাখির এই কথা বলিস না আবৃত্তি, কিন্তু তোদের কি হয়েছে? সেখানে অবস্থা কেন? তুই না বোনের বার্থডে পার্টিতে গেছিস, কিন্তু এখানে এভাবে? আমি কিছু বুঝতে পারছি না। ডোন্ট প্যানিক, তেমন কিছু হয়নি আমার। শিখা আর ভাইয়ার একটু আঘাত লেগেছে, আমি পরে তোকে সবটা বুঝিয়ে বলবো। ঠিক আছে, ভিতরে আয়। আমার পরিচিত ডক্টর আঙ্কেলকে কল করেছে, এখনই চলে আসবে। কিছুক্ষণ পর ডক্টর এসে শিক্ষার চেক আপ করে বলল, চিন্তার কোনো কারণ নেই, দুর্বলতার জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। ওর খাওয়া দাওয়ার প্রতি একটু খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমি কিছু ঔষধ আর মলম দিয়ে যাচ্ছি, এগুলো ঠিক টাইমে ওকে দিবেন। আমিও। ঠিক আছে ডক্টর। তাহলে আমি এখন আসছি, কেমন? না না আঙ্কেল, একটু চা নাস্তা করে যান। আকাশের অবস্থা ভালো না প্রিয়া, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আমি অন্য একদিন এসে শুধু চা নাস্তা নয়, একদম কবজি ডুবিয়ে খেয়ে যাব। ঠিক আছে, সাবধানে যাবেন আঙ্কেল। ডক্টর যাওয়ার পর আবৃত্তি পুরো ঘটনা প্রিয়াকে খুলে বলল। সব শুনে প্রিয়া বলল, সরি রে, আমার জন্য তোর এই বাজে পরিস্থিতির শিকার হতে হলো। আমি যদি রাতে তোকে আমাদের বাড়ি না আসতে বলতাম, তাহলে হয়তো তোর সাথে এমন কিছু হতো না। নিজেকে আমার অপরাধী মনে হচ্ছে আবৃত্তি। তুই আমাদের বাড়ি আসিস দেখে আমি ভেবেছিলাম তুই হয়তো আমাকে রেখে বোনের বাড়ি চলে গেছিস। তাই তোর উপর অভিমান করে আমি নিজে বোনের বাড়ি যাইনি, আর না তোকে কল করে জানতে চেয়েছি তুই গেছিস কিনা। যা হবার হয়েছে, তুই একটু শিখার কাছে থাক, আমি বাবাকে কল করে আসি। শিখাকে না দেখতে পেয়ে নিশ্চয়ই টেনশন করবে, আমি নিয়ে বিনিয়ে কিছু একটা বলে আসি। ঠিক আছে। শিখা মোটামুটি সুস্থ এখন, যদিও শিখা একটু বেটার ফিল করার পর বাড়ি ফিরতে চেয়েছিল, কিন্তু অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে তারা বাড়ি ফিরতে পারেনি। প্রিয়াদের বাড়ি রাত্রি যাপন করতে হচ্ছে। রাতে ডিনারের জন্য প্রিয়া আর আবৃত্তি মিলে খিচুড়ি, গরুর গোশত, শুকনো মরিচের ভর্তা, ডিম ভাজি করে রেখে সবাই মিলে গল্পগুজব করছে। তাদের গল্পের মাঝে পাখি এসে বলল, জানেন সাহিত্য স্যার, আমি আপনাকে কত ভালোবাসি। অবশ্য আপনার জানার কথা নয়, কারণ আমি তো আপনাকে কখনো আমার ভালোবাসার কথা বলিনি। আপনি আমাকে বিয়ে করবেন সাহিত্য স্যার? আমাদের বিয়ে হবে, অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে। এতটুকু বাচ্চা মেয়ের কথা শুনে সাহিত্য ঢোক গিলে ফেলল। কিন্তু আমি তো বিবাহিত পাখি, আমার বউ আছে। এখন বাচ্চা কাচ্চা হওয়াটাই বাকি, সেটাও খুব শীঘ্র হয়ে যাবে যদি আমার বউ চায়। সমস্যা নেই স্যার, আমি সতীনের সংসার করতে পারবো। বিশ্বাস করুন, আমরা দুজন বোনের মতো মিলেমিশে সংসার করব, একটুও ঝগড়া করব না। সাহিত্য প্রিয়ার দিকে আর চোখে তাকিয়ে বলল, আমার বউ কিন্তু অনেক হিংসুটে গন্ডি টাইপের,
তোমার মাথায় একটা চুল অবশিষ্ট থাকবে না, দেখো। আর সে কখনো আমাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিবে না, আমাকে জ্যান্ত পুঁতে রেখে দিবে। পাপ্পা, আপনি এত বড় একজন সিআইডি অফিসার হয়েও বউকে ভয় পান? বউকে ভয় পায় না এমন পুরুষ হয়তো পৃথিবীতে একটাও নেই। বেচারে পুরুষরাও বাইরে বাঘ, কিন্তু ঘরের বউয়ের কাছেই ভেজা বেরাম। তুমি সবেমাত্র ক্লাস 6-এ পড়ো, এখনো সময় আছে। ভালো করে পড়াশোনা করো, দেখবি আমার থেকে বড় কোনো রাজপুত্র আসবে তোমার জীবনে। আমার বড় কোনো অফিসারের প্রয়োজন নেই, আমার আপনাকেই চাই সাহিত্য স্যার। আমি আপনার বউকে ম্যানেজ করে নিব, দরকার হলে শিক্ষা আপুকে নিয়ে যাব আপনার বউয়ের কাছে। আপু দেখতে যেমন মিষ্টি, তেমনই তার ব্যবহারও মিষ্টি। আপু ঠিক আপনার বউকে বুঝিয়ে বলতে পারবে। পাখি শিখার দিকে তাকিয়ে বলল, আপু, তুমি যাবে তো আমার সাথে স্যারের বউয়ের কাছে? হ্যাঁ হ্যাঁ, যাবো তো পাখি। পাখির কথা শুনে শিক্ষা ফোন নিয়ে বাইরে চলে গেল। তৎক্ষণাৎ সাহিত্যের ফোনে একটা মেসেজ আসলো, কারো যদি বউয়ের দরকার হয় আরো 3টা বিয়ে করতে পারে, আমার তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। সাহিত্য মুচকি হেসে রিপ্লাই দিল, নির্ঘাত বাচ্চা মেয়েটা মানতে চাইছে না, তাই তাকে বোঝাতে বলতে হয়েছে। কিন্তু আপনি এমন ভাব করছেন যেন আপনার প্রতি আমার ইন্টারেস্ট পেয়ে পেয়ে পড়ছে। হ্যাঁ বাবা, বলো চাচার কি খবর? সব ঠিকঠাক আছে তো? না রে মা, কিছু ঠিক নেই। তোর চাচার অবস্থা বেশি ভালো না, কোমায় রয়েছে, হয়তো বাঁচবে না। তোদের জন্য খুব চিন্তা হচ্ছে। 2টা মেয়েকে ফাঁকা একটা বাড়িতে রেখে এসেছি। আশেপাশে বখাটে ছেলেদের আনাগোনা চলে, ভেতরটা কেমন যেন কু ডাকছে। যদিও আমার বাড়ি ফিরতে চাইছিলাম, কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য ফিরতে পারিনি। তুমি চিন্তা করো না বাবা, আমরা ঠিক আছি। পাখি কোথায়? পাখির কথা আর বলো না বাবা, আমাদের বাড়িতে সাহিত্য ভাই আর আবৃত্তি এসেছে। তুমি তো জানোই পাখি সাহিত্য ভাইকে কত পছন্দ করে। বাড়ি আসার পর থেকে শুরু হয়েছে ও নষ্ট বকবক। সাহিত্যকে আমি যতটুকু চিনি, ও পাখির কথায় কিছু মনে করবে না। ও আমাদেরকে নিজের পরিবার মনে করে। তাছাড়া সাহিত্য তোকে আর আবৃত্তিকে কখনো আলাদা করে দেখে না। কয়েক বছর আগে সাহিত্য তোকে রক্ত দিয়ে তোর প্রাণ বাঁচিয়েছিল। তারপর থেকে সাহিত্যকে আমার বড় ছেলের সামনে বসিয়েছি। সত্যি আবৃত্তি আর সাহিত্য ভাইয়ের অবদান কখনো ভুলতে পারবো না আমি। তোর মা তো বাড়িতে নেই, কিন্তু দেখিস ওদের যেন আদর আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। রাতে খেতে দিয়েছিস তো ওদের? না বাবা, আমি আর আবৃত্তি মিলে রান্না করে সবকিছু গুছিয়ে রেখে এসেছি, এখন গিয়ে খেতে দেব। ঠিক আছে, রাখছি তাহলে। সাবধানে থাকিস, আর হ্যাঁ, পাখির খেয়াল রাখিস কিন্তু। ওকে বাবা। প্রিয়া কথা বলা শেষ করে রুমে প্রবেশ করার সাথে সাথে আবৃত্তি জিজ্ঞেস করলো, কি রে, কোথায় চলে গিয়েছিলে? বাবা কল করেছিল, তোরা গল্প করছিস তাই আমি বাইরে গিয়ে কথা বলে আসলাম। বাবা অনেক খুশি হয়েছে তোরা এসেছিস বলে। অনেক রাত হয়েছে, চল তোরা খেয়ে নে, সাহিত্য ভাই চলেন। বলে প্রিয়া দরজার বাইরে পা রাখার আগে সাহিত্য বলল, দাঁড়া প্রিয়া, তোর নামে অভিযোগ এসছে। তুই নাকি পাখিকে সবসময় বকা দিস, ওর দিকে গরম চোখে তাকিয়ে থাকিস। আপনি ওর কথায় কান দেবেন না সাহিত্য ভাই, ও একটা মিথ্যুক। ও নিজেও আমাকে মারে, আমাকে বড় বলে সম্মান করে না। আমি পড়াতে গেলে বলে আমি ওকে যা শিখিয়ে দিই সব নাকি ভুল। আমি নাকি পড়াশোনা জানি না, ফেলটু করে করে এ পর্যন্ত এসেছি। মিথ্যা তো তুই বলছিস প্রিয়া। কিছুক্ষণ আগে আমি আর চোখে দেখেছি তুই পাখির দিকে গরম চোখে তাকিয়ে আছিস। ওর মতো কিউট মিষ্টি একটা মেয়েকে কিভাবে বকা দিস? হ্যাঁ, এরপর যদি আর কখনো পাখিকে বকা দিস, তোকে সোজা জেলে ঢুকিয়ে দেব। সাহিত্যর কথা শুনে মিটমিট করে হেসে উঠল পাখি, যেন সে অনেক খুশি হয়েছে। সাহিত্য পাখিকে হাসতে দেখে জিজ্ঞেস করলো, প্রিয়া কি ইচ্ছে মতো বকা দিয়েছে? এবার তো খুশি মিষ্টি পাখি? হ্যাঁ অনেক। তাহলে এবার চলো আমরা ডিনার করে আসি। হ্যাঁ চলো, কিন্তু শিখা আপু তো ঘুমিয়ে পড়েছে, আপু কি রাতে খাবে না? সাহিত্য শিখার দিকে তাকিয়ে দেখে সত্যি সত্যি শিখা ঘুমিয়ে পড়েছে। কপালে হাতে বেশ খানিকটা কেটে গিয়ে রক্ত জমাট বেঁধে কালো হয়ে রয়েছে।
শিখাকে এই অবস্থায় দেখে শিক্ষার প্রতি সাহিত্যর কেমন যেন মায়া মায়া অনুভব হয়। তার নিজের বোনের জন্য আজ শিখার এই অবস্থা। সাহিত্য এসে শিখার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, থাক না, ওকে যখন ঘুম ভাঙে তখন না হয় খাবে। ঠিক আছে সাহিত্য স্যার, এবার তো চলো, আমার অনেক ক্ষুধা লেগেছে। যাওয়া যাক। সাহিত্য ডিনার শেষ করে প্লেটে শিখার জন্য খাবার সাজিয়ে নিয়ে এসে দেখে শিখা বিছানায় নাই। সাহিত্য শিখা শিখা বলে 2-3 বার ডাকার পর শিখা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বলল, এমন গলা ফাটিয়ে চিৎকার করছেন কেন? তোর জন্য খাবার এনেছি, তাড়াতাড়ি কি ওষুধ খেতে হবে, ক্ষতস্থানে মলম লাগাতে। আমার বিষয়ে আপনার না ভাবলেও চলবে। সাহিত্য রেগে গিয়ে শিখার 2 বাহু চেপে ধরে বলল, কিছু না বলে বলে তোর অনেক বার বেড়েছে শিক্ষা, ডোন্ট গ্রো সো ফার। শিখা সাহিত্যর হাত ছাড়িয়ে দিয়ে বলল, আমাকে শাসন করার আপনি কে মিস্টার সাহিত্য শিকদার? প্রশ্নটা তোর নিজেকে কর। আই নো ভেরি ওয়েল দ্যাট ইউ উইল গেট দি আনসার। প্রয়োজন বোধ মনে করছি না। ওকে ফাইন, খেয়ে নে এখন। জুতো মেরে গরুদান করার কোনো প্রয়োজন নেই, আমার সময় মতো আমি খেয়ে নেব। সাহিত্য শিখার খাপ ছাড়া কথা শুনে শিখাকে জোর করে বিছানায় বসিয়ে নিজ হাতে খাবার মেখে শিখার গালে ঢুকিয়ে দেয়। শিখা খাবে না করে প্লেটে রাখা সবটুকু খাবার খেয়ে শেষ করে, যা দেখে সাহিত্য ফোড়ন কেটে বলে, খুব তো খাবো না করছিলে, এখন খাবারগুলো কার পেটে গেল শুনে? মনে হচ্ছে আমার পেটে গিয়েছে। শিখা কিছু না বলে চুপচাপ শুনতে যাওয়ার আগেই সাহিত্য শিখাকে টেনে তুলে বলল, ওষুধ খেয়ে মলম লাগিয়ে। পিঠের দিকে ও আঘাত লেগেছে, আমি মলম লাগাতে পারবো না। আবৃত্তি আপু আসুক, আপু লাগিয়ে দিবে। আবৃত্তি গল্প পেয়েছে, এত সহজে সে আর আসবে না। তুই উঠে বস, আমি মলম লাগিয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই। বেশি কথা বলে আমি বাবাকে সব বলে দেব, আর তারপর না পারবি পড়াশোনা করতে, আর না পারবি বাড়ির বাইরে বের হতে। ঠিক আছে দিন। সাহিত্য মলম এনে শিখার হাতে কপালে পিঠে লাগিয়ে দিতে লাগলো। সাহিত্যর স্পর্শে কেঁপে উঠল শিখা, আমতা করে বলল, আজ আপনি আমার উপকার করেছেন, বিনিময়ে আমি একদিন আপনার কাপড় চোপড় পরিষ্কার করে দিব। আমি কারোর কাছে ঋণী হয়ে থাকি না। সাহিত্য শিখার পিঠে মলম লাগানোর সময় মনে মনে বলল, আমি তোকে কখনো বুঝতে পারি না শিক্ষা, তুই একটা রহস্যময়। তোকে ঘিরে রয়েছে, জানি না এই রহস্যের উন্মোচন কবে হবে। সেদিনের দুর্ঘটনার পরে কেটে গেছে 3 দিন। শিখা এখন পুরোপুরি সুস্থ। আজ ভার্সিটিতে এসেছে সে। তুবা সহ আরো কয়েকজনের সাথে ভালো সম্পর্কে গড়ে উঠেছে শিক্ষার। পরপর 3টা ক্লাস শেষ করে শিক্ষা ক্লাসরুম থেকে বেরিয়েছে। এমন সময় বর্ণ পেছন থেকে শিখাকে ডেকে বলল, তুমি শিখা রাইট? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমাকে কিভাবে চিনেন? আমি বর্ণ, আবৃত্তির ফ্রেন্ড। তোমার আর আবৃত্তির আমার জন্মদিনের পার্টিতে আসার কথা ছিল, কিন্তু আসনি কেন? সেদিনের পর থেকে আবৃত্তি না ভার্সিটিতে আসছে আর না আমার ফোন রিসিভ করছে। মেয়েটাকে নিয়ে আর পারি না আমি। কি যে করে এই মেয়েটা আমাকে বোধহয় যন্ত্রণা দিয়ে মেরে ফেলতে চায়। অ্যাকচুয়ালি ভাইয়া আমরা রেডি হয়েছিলাম, কিন্তু একটু সমস্যার কারণে যেতে পারিনি। সরি ভাইয়া। বর্ণ শিখার মুখে ভাইয়া ডাক শুনে খপ করে শিখার হাত দুটো মুঠোয় নিয়ে বলল, প্লিজ বোন, আমার একটা উপকার করে দাও প্লিজ, তোমার কাছে হাত জোর করছি। ঠিক আছে ভাইয়া, বলুন না কি করতে হবে। একটা ঘটনা মানুষের জীবনকে পাল্টে দেয়, সেরকমটা হয়েছে সাহিত্যর। নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার আবৃত্তিকে বাঁচানোর ঘটনা সাহিত্যর মনে দাগ কেটে যায়। সেদিনের পর থেকে শিক্ষার জন্য সাহিত্যর মনে একটা সফট কর্নার তৈরি হয়েছে। সাহিত্যর ভার্সিটির পাশে একটা কাজ ছিল। সে কাজ শেষ করে ভেবেছিল আজ শিক্ষাকে নিয়ে শপিংয়ে যাবে, কেনাকাটা করবে, খাবে, ঘুরবে। কিন্তু ভার্সিটিতে এসে থমকে যায় সাহিত্য। সাহিত্য দেখে একটা ছেলে শিখার হাত ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু শিখা হেসে হেসে কথা বলছে, যা দেখে সাহিত্যর হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। মুহূর্তের মধ্যে শিক্ষার প্রতি পুরনো ঘৃণা জেগে ওঠে।